বিয়ের আসর থেকে নিজের বোনকে নিয়ে পালিয়ে এসেছি, আজ আমাকে পালাতেই হতো। যে করে হোক এই বিয়ে নামক যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে, না হলে পুরো জীবনটা তেজপাতা হয়ে যাবে। অন্যরা বিয়ের পিঁড়ি থেকে প্রেমিকাকে নিয়ে পালায়, আর আমার ফুটো কপাল, আমি নিজের বোনকে নিয়ে পালিয়েছি। এতে কোনো আফসোস নেই। যেখানে নিজে বিয়ে করব না, সেখানে বোনকে কিভাবে বিয়ে দেব? এই রোজা থাকতে অন্তত সেটা কখনোই হবে না। যেখানে যাব সেখানে দুজন একসাথেই যাব। আহা, উফ, আপু, আমি আর দৌড়াতে পারছি না। এবার তো থাম। ফায়জা আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে কোমরে দুই হাত রেখে হাঁপাতে লাগলো। বেচারি একে তো ভারী লেহেঙ্গা পরে আছে, তার উপর তার পাল্লায় পরে এতদূর রাস্তা দৌড়ে এলো। ফলে নাজেহাল অবস্থা হয়েছে। আমি এসবে পাত্তা না দিয়েই কটমট করে তাকালাম। এ, তোকে এত শাস্তি কে বলেছিল? হ্যাঁ, খুব শখ না বিয়ে করার? দেখ এখন কেমন লাগে। যদি জানতাম তুই আমাকে নিয়ে পালাবি, তাহলে তোর থেকে 10 হাত দূরে না 100 হাত দূরে থাকতাম। তোর জন্য একটা হ্যান্ডসাম চকলেট বয়কে মিস করলাম আমি। ইস, আমার কিউট হবু জামাইটা এখন কি করছে আল্লাহ জানে। এ, কি বিড়বিড় করছিস? মা, যা বলার জোরে বল। না আসলে ইয়ে মানে তোর ইয়ে পরে করিস, পরে করিস। এখন এখান থেকে চল। এত রাতে কোথায় যাব? কেন, তোর শ্বশুর বাড়ি? ওখানে যাওয়ার জন্য তো এত আটা ময়দা মেখেছিস। আমি তো সেখানেই যেতে চেয়েছিলাম, কিন্তু কে জানতো তুই আমাকে রাস্তায় নিয়ে আসবি। ওই, তুই আবার বিড়বিড় করছিস মানে? না মানে ভাবছি কোথায় যাব। তোর এই ছোট্ট মাথায় এত চাপ নিতে হবে না, আমি আছি তো, চল। এ, এটাই তো আমার জীবনে যত জ্বালা। কি বললি তুই? কইছি কিছু না তো, চল। অতঃপর দুই বোন হাঁটা ধরলাম অচেনা অজানা এক নামহীন গন্তব্যর উদ্দেশ্য। আপনাদের আসল ঘটনাটা খুলে বলা যাক যে আমাদের সাথে কি হয়েছে। আমি হলাম রোজা আহমেদ এবং আমার বোন ফায়জা আহমেদ, মিস্টার জুবায়ের আহমেদ ও মিসেস রাজিয়া আহমেদের মেয়ে। অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর আমি এবং ফায়জা সবে ইন্টার ফার্স্ট ইয়ারে। ও আমার থেকে 2 বছরের ছোট। আমরা বোন কম, বান্ধবী বেশি। লোকে বলে বড় মেয়ে মানে শান্তশিষ্ট, নম্র, ভদ্র, লক্ষ্মী টাইপের মেয়ে, কিন্তু আমার মা বাবার মতো আমার মতো বাচাল, ছটফটে, ঘেরতারা, পাগল, রাগী, বদমেজাজি মেয়ে আর দুটো নেই। ফায়জাও কম না, কিন্তু আমার মতো না। ও যা করে ভেবেচিন্তে করে, আর আমি করার পর ভাবি। ওরে যদি কেউ 10টা শোনায় তাহলে একটা শোনায়, কিন্তু আমি তার উল্টেটা। আমাকে কেউ 10টা শোনালে তাকে আমি 100টা শুনিয়ে দেই। হ্যাঁ ভাই, এটাই আমি। যাই হোক, গল্পে আসা যাক। প্রতিদিন কার মতো গতকালও ভার্সিটিতে গিয়েছিলাম এবং ফায়জা কলেজে গিয়েছিল। দুজনে বাড়িতে ফেরার পর মা বাবাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। ডাইনিং রুমে প্রবেশ করতেই দেখলাম বড় মামু, মেঝো মামু ও ছোট মামু এসেছে। মামাদের দেখে অবাক হলাম না, কারণ 3 ভাইয়ের আদরে একমাত্র বোন হচ্ছে আমাদের মা। তাই মাঝে মধ্যে কেউ না কেউ আসতে থাকে। আমাদের দাদার গোষ্ঠীর মধ্যে শুধু বাবা মানে দাদা দাদির একমাত্র ছেলে বাবা। আমার বয়স যখন 10 বছর ছিল, তখন দাদা আমাদেরকে ছেড়ে চলে যায় এবং তার কয়েক বছর পর দাদিও মারা যায়। দাদার ছোটখাটো একটা ব্যবসা ছিল, সেটার হাল ধরে আজ বাবা একজন সফল ব্যবসায়ী। এইসব
আকাশ পাতাল ভাবনা একদিকে রেখে মামুদের সাথে কুশল বিনিময় করে মা। বাবাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তোমাদের চিন্তিত দেখাচ্ছে কেন? অতঃপর মা বাবা যা বলল সেটা শোনার জন্য আমি আর ফায়জা একদমই প্রস্তুত ছিলাম না। সকালবেলা বাড়ি থেকে যাওয়ার পর কই থেকে মির্জা পরিবারের পুরো সদস্য আমাদের এখানে এসে হাজির হন। শুধু হাজির না, সাথে করে বিয়ের প্রস্তাবও নিয়ে এসেছিলেন। তাদের বাড়ি মেজো ছেলে নাকি ফায়জাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। এটা যে সে ভালোবাসা নয়, একেবারে ভয়ঙ্কর রকমের ভালোবাসা। তাই তো আগামীকালই ফায়জাকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চান। সবকিছু শুনে মাথা ভনভন করলো। মানে কি ভাই? দেখলাম না, জানলাম না, হুট করে কেউ এসে তাদের বাড়ি বউ করে নিয়ে যেতে চাইবে, আর সেখানে আমরা রাজি হব? অসম্ভব ব্যাপার। আমি এক প্রকার চিৎকার করে উঠি, অসম্ভব, এই বিয়ে কিছুতেই হবে না। কেন মামুনি? ছেলেটা তো ভালোই এবং বেশ বড়লোক পরিবার থেকে বিলং করছে। এই শহরের নামকরা ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটাও দেখতে মাশাআল্লাহ, সেও একজন বড় বিজনেসম্যান। হ্যাঁ মানছি বিয়েটা একটু তাড়াহুড়োতে হবে, কিন্তু এমন প্রস্তাব কি আর আসবে বল? ছোট মামুর কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার মা গট গট গইয়া বলে ওঠে, তোর ছোট মামু একদম ঠিক বলেছে। আমার তো ছেলেটাকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। টেবিলের উপর থেকে একটা ছবি তুলে নিয়ে, এই দেখ রোজা, ছেলেটা কত সুন্দর, রূপ ধুয়ে পানি খাও তোমরা। ওই মির্জা পরিবারের টাকার সাথে সাথে রাস্তায় যে গুন্ডাগাড়ি করার স্বভাব রয়েছে, সেটা কি ভুলে গেলে? হ্যাঁ, ওই বড়লোক পরিবারের ছেলেরা রাস্তায় রাস্তায় গুন্ডামি মারধরের করে বেড়ায়, আর ওই পরিবারে আমার বোনকে বিয়ে দেব? কখনই না। আহা মামুনি, তুই ভুল বুঝছিস, তারা খারাপ না। ভালো কাজ করতে গেলে এমন হাজারটা শুক্র তৈরি হয়, আর তারা যথেষ্ট স্বনামধন্য, তাই তাদের দুই চারটা শত্রু থাকা স্বাভাবিক। ছেলেটার চাচা এলাকার মন্ত্রী, রাজনীতিতে টুকটাক ঝামেলা থাকবে। মামুদের কথা শুনে মনে হচ্ছে এরা আমার মামু না, ওই গুন্ডা পরিবারের ছেলেদের মামু। তারা কি এমন করলো বা বললো যে মামারাই সবাই রাজি হয়ে গেল, এবং মাও। কিন্তু এইটুকু বুঝলাম, পানি অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। এখন এটাকে থামানোর একটাই উপায় রয়েছে, বাবা। হ্যাঁ, একমাত্র বাবাই পারবে এই বিয়েটা আটকাতে। আমি তাড়াতাড়ি বাবার পাশে গিয়ে বসে পড়লাম। অতঃপর বাবার হাত ঝাঁকিয়ে একটু ন্যাকামো গলায় আড়ানোর চেষ্টা করলাম, বাবা, ও বাবা, মামুরা কি সব বলছে দেখো। ফাইজা সবে কলেজে উঠেছে, তারই মধ্যেই ওরে বিয়ে দিয়ে দিবা। তোমরা তো জানো আমি ওকে কতটা ভালোবাসি, ওরে ছাড়া আমি একদিনও কোথাও থাকতে পারি না। সেখানে সারা জীবন দূরে থাকবো। এই ফাইজা, তুই কিছু বল না। কথা বলার মাঝে ছোট বোনের দিকে তাকালাম, এটা ভেবে যে ও যেন আমার কথার সাথে তাল মিলিয়ে বাবাকে বোঝায়, কিন্তু ওই গাতে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাতে থাকা ছবি দেখে তাকে দেখে মনে হচ্ছে নিশ্চয় ক্রাশ খেয়েছে। ইস, ইচ্ছা করছে ওই ছবি জুস করে তাকে খাইয়ে দেয়। এই গাদিটা সুন্দর কোনো ছেলে দেখলেই ক্রাশ খেয়ে বসে থাকে। এর আগে গজগজ করতে করতে বাবার কাছ থেকে উঠে ফায়জার সামনে দাঁড়িয়ে ধপ খপ করে ছবি কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ফেললাম। অতঃপর দাঁতে দাঁত চেপে নিচের স্বরে বকা দিলাম, তোর জন্য আমি
বক বক করে যাচ্ছি আর তুই ওই ছবি দেখছিস। ও চোখ কিন্তু একদম তুলে নেব তোর। বেয়াদব মেয়ে। রোজা খবরদার, ফায়জাকে একদম বকবি না। ও তোর মতো না, ভেবেচিন্তে কোনো কাজ করবে না। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তোর বোঝার জ্ঞান না থাকলেও ও ফায়জার সেটা আছে। তাই একদম নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিবি না। কথার মাঝে মা ধমকে ওঠে, উফ, আমিও কম না। কোমরে দুই হাত রেখে বুক উচকে শুধালাম, তোমাদের লজ্জা করে না? বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিতে চাইছো? ফাইজার বিয়ের কথা শোনার পরই আমি তাদের সাপ সাপ জানিয়ে দিয়েছি, বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দেব না। ভেবেছিলাম এটা শোনার পর হয়তো তারা বিয়েতে না করে দেবে, কিন্তু তারা জানায় আমাদের বাড়ির দুই মেয়েকে তাদের বাড়ির বউ করতে কোনো সমস্যা নেই। বাবার কথা শুনে পুরো পৃথিবী ঘুরে উঠল। নিজেকে সামলাতে না পেরে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম, তো তো তারপর ক ক কি বলেছে? তোমার বাবা কিছু বলার আগে তাদের বাড়ি বড় ছেলে বলে ওঠে, আমরা যদি এই বিয়েতে রাজি না হই তাহলে তোদের দুই বোনকে তুলে নিয়ে গিয়ে তার দুই ভাইয়ের সাথে দিয়ে দেবে এবং তোর বাবার বিজনেসটাও শেষ করে দিয়ে আমাদের পথে বসাবে। ওই পরিবারের বড় ছেলের ব্যাপারে আজ পর্যন্ত যা যা শুনেছি তার উপর ভিত্তি করে আমরা তার মুখের উপর কিছু বলার সাহস পাইনি। তাই বলতে পারিস এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে মত দিয়েছি। মায়ের কথা শুনে যতটা না অবাক হয়েছি তার থেকে বেশি রাগের শরীর চলে যাচ্ছে। ওই মির্জা পরিবারের বড় ছেলের কত বড় সাহস আমাদের বাড়িতে এসে আমাদেরই মা বাবাকে থ্রেট দিয়ে গিয়েছে। সিরিয়াসলি ওই সময় যদি থাকতাম তাহলে টের পেত এই রোজা কি জিনিস। নিজের রাগকে কোনো মতো শান্ত করে সবাইকে পরিষ্কার করে বলে দেয়, এই বিয়ে করা তো দূরে থাক, ওই পরিবারের মুখও দেখতে চায় না। যেখানে রোজা যাবে না সেখানে তার বোনকেও যেতে দিবে না। এর জন্য যা করা লাগে সেটাই করব। এই বলে ওখান থেকে চলে গেলাম। আমার ও ফায়দার জন্য বরাদ্দ করা রুমে এবং ভারতে লাগলাম কি করা যায়, ভাবতে লাগলাম কি করা যায়। এইভাবেই পুরো দিন ও রাত পার হয়ে যায়। আজ শুক্রবার সকাল হতে না হতেই তিন মামি এসে হাজির। বিয়েটা যেহেতু হুট করে এবং ঘরোয়াভাবে হবে তাই মা বাবা, মামা মামি ও দুই কাজিন ছাড়া আর কেউ জানে না। এত বেশ সুবিধাই হয়েছে আমার জন্য। আমি তখন রুমে ঢুকে আর বের হইনি। এটা বললে ভুল হবে, কারণ আমাকে রুমে বন্দি করে রেখেছে বড় মামি। মামিকে বোঝানোর অনেক চেষ্টা করেছি এই বিয়ে কিছুতেই করব না, কিন্তু কে শুনে কার কথা। উল্টেটা আমাকেই বুঝিয়ে গিয়েছে এত বড়লোক বাড়ির বউ হতে কপাল লাগে। সেটা আমিও পেয়ে কেন পায়ে ঠেলে দিচ্ছি। ব্লা ব্লা ব্লা। নিজের মেয়েকে নিয়েও হতাশার করলেন। মেজ মামি ছোট মামিও ওনাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু উনি কারোর কথায় কানে তোলেনি, বরং তাদের ধমকের দিয়ে বলেছেন এত বড়লোক পরিবারের সাথে আত্মীয় করার সুযোগ হয়েছে যেটা তিনি কিছুতেই হাতছাড়া করতে চান না। অবশ্যই এর পিছনেও ওনার কোনো মতলব আছে। বড় মামি আবার নিজের স্বার্থ ছাড়া কিছু দেখেন না। ব্যাস এটারই সুযোগ নিয়েছি আমি। বড় মামি দুপুরে খাবার আমার জন্য নিয়ে এসেছিলেন। উনি হয়তো ভেবেছিলেন খাবার খাবো না, কিন্তু ওনাকে অবাক করে দিয়ে এক নিমিষেই পুরো খাবার শেষ করলি এবং তৃপ্তির ঢেকুর তুলে হাত ধুয়ে মামিকে বলি বিয়ের আগে পালিয়ে যাব, আর
এতে অন্য কেউ নয়, বরং আপনি সাহায্য করবেন। মামি প্রথমে আমার কথা শুনে অবাক হলেও শেষ পর্যায়ে আমার কথা শুনে রাজি হয়ে যান। ওনাকে বলেছি যে মির্জা পরিবারের লোকজন আসার আগে এখান থেকে চলে যাব। তারা তো তো আমাদের বাড়ি থেকে দুইজনকে নিজেদের বাড়ির বউ করে নিয়ে যেতে আসবে, কিন্তু এসে যখন একজনকে পাবে তখন কি দ্বিতীয় ছেলেকে খালি হাতে নিয়ে যাবে নাকি? অবশ্যই না। আমাকে যখন খুঁজে পাবে না, ঠিক তখনই আপনি কায়দা করে নিজের মেয়েকে মানে রিমিকে নিয়ে যাবেন। তখন তারা আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমার বদলে রিমিকে তাদের বাড়ির বউ করে নিয়ে যাবে। ভেবে দেখুন, এতে আপনারও লাভ আর আমারও। বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। আজ সময় একটু জলদি যাচ্ছে। সেই সন্ধ্যা থেকে রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছি। এখন পর্যন্ত বড় মামির আসার কোনো নামগন্ধ নেই। আর না রুমের দরজা খোলা আছে। ফায়জা কি করছে না করছে সেটাও জানি না। এইদিকে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:35 এবং তাদের আসার কথা 9টায়। একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। রাতে কে বিয়ে করে আমার ভাবনার মাঝি বড় মামি হাতে করে একটা কালো রঙের চাদর নিয়ে তাড়াহুড়ো করে রুমে প্রবেশ করেন এবং তারা দিয়ে রুম থেকে বের হতে বলে চলে যান। আমিও সুযোগ বুঝে মাথায় চাদর জড়িয়ে মুখ থেকে বেরিয়ে গেলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। তার আগে ভুলবশত বাবার সামনে পড়ে গেলাম। বাবাকে কিছু বলতে যাব, তখনই বাবা আমার হাতে কিছু টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, যেখানে যাবে সাবধানে যেও মামুনি, আমি ওই দিকটা সামলে নিব। বাবাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, এই মানুষটাই সব থেকে বেশি ভালোবাসে আমাকে। পুরো পৃথিবীও যদি আমার বিপক্ষে যায় তাহলেও আমার বাবা আমার পাশেই থাকবে। শুধুমাত্র এই মানুষটার জন্যই মনে এত সাহস। বাবার থেকে বিদায় নেওয়ার পর ফায়জা রুমে একটু উকি দিলাম। শেষবারের জন্য না হয় একটু দেখা করি যাই। রুমে উকি দিতেই দেখি আমার বোনটা লাল টুকটুকে বিয়ের লেহেঙ্গা পরে নতুন বউ সেজে বসে আছে। রুমে আপাতত কেউ নেই। এই সুযোগেই ওর রুমে ঢুকে তার সামনে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়ালাম। ও আমাকে দেখে চমকে ওঠে। ফায়জা কিছু বলার আগেই আমি তাকে বলি, আমাকে চাস নাকি ওই গুন্ডা ক্রাশকে চাস? আমার বিশ্বাস ছিল ও আমাকেই চাইবে। আর যেটা হলো, ব্যাস, শয়তানি একটা হাসি দিয়ে ওকে নিয়েই বাড়ির পেছনে গেট দিয়ে দৌড় দিলাম। ফায়জাকে নেওয়ার একটু প্ল্যান ছিল না, কিন্তু যখন দেখলাম ওর কাশকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক তখনই আমার শয়তান মন ইয়োনা মানে ভালো মন্দ বলে নিজে যেখানে বিয়ে করব না সেখানে ওরেও বিয়ে দেব না। অতঃপর যেই ভাবা সেই কাজ। আমার মা বাবাকে থ্রেট দিয়েছিল না, লে এখন ঠেলা বুঝুক মির্জা আব্বাস ওরফে গুন্ডা পরিবার। আপনাদের সাথে বকবক করতে করতে বেশ অনেকটা পথ চলে এসেছে। তারা রোজা খেয়াল করলো পাশে ফায়জা নেই। চট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে ওমা ছোট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাস্তার মাঝে বসে আছে। সামনে গিয়ে রানীর লোক করে দাঁড়াতেই বোন তার ঠোঁট উল্টে বলে উঠল, ও আপু, বিয়ে করব ওই চকলেট বয়কে। বোনের কথা শুনে কপাল কুঁচকে গেল রোজার। প্রতি উত্তরে কিছু না বলে আশেপাশে তাকে কিছু খুঁজতে লাগলো। এইভাবে আর কতক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরবে?
সে গায়ের চাদর ঠিক করার সময় দেখে একটা গাড়ি আছে। ওই গাড়িটিতে উঠে বাড়ি চলে যা। ফাইজা ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টায়। রোজা হাত নাড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করে এবং লিফট চায়, কিন্তু গাড়ি থামে না। এত বেশ বিরক্ত হয়। পরপর কয়েকবার সাহায্য চাওয়ার পরেও যখন কোনো গাড়ি দাঁড়ায় না, তখন জেদ চেপে বসলো। তাকে দেখে কি ডাকাত বা চোর মনে হচ্ছে, একটু লিফটই তো চাচ্ছে। কিন্তু এরা সব কটা ছোট লোক। রোজার আগে গজগজ করতে করতে রাস্তার মাঝখানে এসে একটা প্রাইভেট কারের সামনে দাঁড়ায়। ভেবেছিল তাকে এইভাবে সামনের দিকে লোকটা ভয় পেয়ে গাড়ি থামাবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে গাড়িটা সবেগে ছুটে আসে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ফাইজা আর্তনাদ করে উঠল। তড়িঘড়ি করে দুই হাতে লেহেঙ্গা ধরে সামনে ছুটল। অন্যদিকে রোজার মধ্যে কোনো হেলদোল নেই। সে দুই হাত বুকে ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে। তার মতো সামনে থেকে ধেয়ে আসা গাড়িটা থামতে বাধ্য। আর যদি এমনটা না হয়, তাহলে সে আজ সোজা উপরে চলে যাবে। গাড়িটা যত ছোট আছে ততই বুক ধড়ফড় করছে রোজার। সে দেরিতে হলে বুঝতে পারলো এই গাড়ির মালিকের মতিগতি ভালো না, কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। এই সাথে সমস্ত সাহসিকতা গায়েব হয়ে গেল। মরতেই ভয় পেয়ে দুই হাতে চোখ মুখ চেকে ডেকে চিৎকার করে উঠল রোজা। জ্যোৎস্না ভরা আকাশ, রূপালী চাঁদের আলোতে শহর জ্বলজ্বল করছে। রাস্তার দুধারে ল্যাম্প পোস্টে হলুদে লালচে আলোতে উজ্জ্বল। পিচঢালা রাস্তা অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। এ সময় গ্রামে গভীর রাত হলেও শহরে তেমন নয়। অসময়ে লোকজন গাড়ি ঘোড়া যাতায়াত করতে দেখা যায় এবং অনেক দোকানপাটও খোলা রয়েছে। হালকা বাতাসের দাপটে গাছের পাতা নড়ছে। কয়েকটা পাখি তাদের নিরে ফেরার পথে কুকুরছানা ডাস্টবিনে খাবার খুঁজছে। আবার কোথাও থেকে ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে। আকাশে পাখির ন্যায় বিমান উড়তে দেখা গেল। মৃদু শব্দে নিজের অবস্থা বুঝিয়ে যায়। শীতল বাতাসের দাপটে মাথা থেকে বেখেয়ালে কালো চাদরের পাতলা অংশ কাঁধে ঘষে পড়ল। রাস্তার মাঝখানে গাড়ির সামনে ধোঁয়া মেরে দাঁড়িয়ে থাকা রমণী যেন শ্বাস নিতেও ভুলে গিয়েছে। বন্ধ চোখের পাতায় তীব্র হেডলাইটের আলো আছড়ে পড়তেই শরীর নড়চড়ে উঠল। দুই হাত মুখের সামনে নিয়ে এসে আলোকে প্রতিরোধ করার চেষ্টা করলো। পাশ থেকে ছোট বোনের কণ্ঠস্বর শুনে ধ্যান ভাঙল। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে কয়েকবার পলক ঝাপটিয়ে সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে আদৌ বেঁচে আছে কিনা। এত পথ খোলা থাকা সত্ত্বেও আমার গাড়ির সামনে এসেই সুইসাইড করার প্ল্যান করতে হলো। গাড়ির ভেতর থেকে অপরিচিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে রোজার কপাল কুঁচকে গেল। সে ওসবে পাত্তা না দিয়ে শরীর ছুঁই গাড়ির বনেটের ওপর দুই হাত রেখে মাথা নুয়ে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিল। সুইসাইড করুক আমার শত্রুরা, রোজা বিড়বিড় করে বলে। সে এতটা ভয় পেয়ে গেছিল যে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর একটু হলেই এই শয়তান মানবটা ও বজ্জাত গাড়িটা তাকে পিষে ফেলতো। ঠিক আছিস? রোজা নিজেকে সামলে নিয়ে বোনের দিকে তাকিয়ে আড়ালো। যেখানে শকুনের নজর পড়েছে সেখানে অঘটন না ঘটে থাকবে। উনি মোটেও শকুনের মতো দেখতে না। ফাইজা গাল ফোলায়। রোজা দীর্ঘশ্বাস ছেড়ে সামনে তাকায়। কালো কাজ ভেদ করে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। সে তীক্ষ্ণ চোখে দেখার চেষ্টা করলেও ব্যর্থ হলো। অজ্ঞতা ডোরের কাছে গিয়ে দাঁড়ালো। হাত
মুষ্টিবদ্ধ করে কাছে জানালাতে ঠক ঠক করলো। ন্যানো সেকেন্ডের মধ্যে ডোরের কাজ নিচে নেমে যায় এবং ভেতরে ডাইনিং সিটে বসে সুদর্শন যুবকের চেহারা স্পষ্ট হলো। কয়েক সেকেন্ডের জন্য চোখের পলক ফেলতে ভুলে যায় রোজা। অজান্তেই তার দৃষ্টি আটকে যায় ওই অচেনা পুরুষের সুন্দর মুখের দিকে। এতদিন দেখতাম প্রেমিকরা তাদের প্রেমিকাকে নিয়ে ভেগে যায়, কিন্তু এখন দেখছি তার উল্টোটা। ইন্টারেস্টিং। তা তোমরা নিশ্চয় লেসবিয়ান বিয়ান অচেনা যুবকের পাশে সিটে আরেকজন যুবক বসেছিল। দুজনে পরনে ফর্মাল পোশাক, হয়তো অফিস থেকে ফিরছে। রোজা নজর সরিয়ে দ্বিতীয় যুবকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাদের কপালে কি লেখা আছে আমরা লেসবিয়ান? আর কোথায় লেখা আছে শুধু ছেলেরাই মেয়েদেরকে নিয়ে পালাতে পারবে? শুনুন মিস্টার, সবার পরিস্থিতি এক নয়। কেউ সুখে পালায়, আবার কেউ দুঃখে। তোমাদের পালানোর রিজন গুন্ডাকে বিয়ে করব না ভাই, পালিয়েছি। এখন এত প্রশ্ন না করে সাহায্য করুন। তৃতীয় যুবক আরো চোখে বন্ধুর দিকে তাকায়। মানুষটা তীক্ষ্ণ চোখে গাড়ির সামনে প্রতিবেশী সজ্জিত রমণীকে পর্যবেক্ষণ করে নিয়ে ঘাড় কাত করে পাশে তাকায়। লালচে গভীর চোখে চোখ পড়তেই নজর সরিয়ে নিল রোজা। অমন তীক্ষ্ণ চাইনি অনুভব করে কিছুটা পিছিয়ে গেল। ফাইজা বোনের কাছে এসে হাত ধরে উদ্বিগ্ন কণ্ঠে আড়ালো, বাড়ি ফিরে যাই চল, পাগল হয়েছিস? ওখানে গেলে নিশ্চিন্তে ও তিন ইবলিশ গুলি করে খুলি উড়িয়ে দিবে আমার। আর আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। সে বাড়ি যাওয়ার ক্যান্সেল। ফাইজা কিছু বলতে তখনই শুনতে পেল। কোথায় যাবে? রোজার সামনে উকি দিয়ে ধীরে কণ্ঠে বলল, রেল স্টেশনে। গাড়িতে ওঠো, পৌঁছে দিচ্ছি। রোজা কিছুক্ষণ চুপ থেকে জানতে চাইল, রেল স্টেশনেই নিয়ে যাবেন তো? উফ, দুই বোনকে পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দেবে। দুই বোনকে পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দেবে বলছেন? আপনাদের বিশ্বাস করব? আগন্তুক সরাসরি রোজার কালো চোখের দিকে তাকায়। আমাদের পরিবার আমাদেরকে কোনো খারাপ শিক্ষা দেয়নি, আর এটাও বলেনি কোনো অসহায় মেয়ের সুযোগ নিতে। রোজা আনমনে তাকিয়ে থেকে কিছুটা ভেবে শান্ত গলায় বলল, বিশ্বাস করলাম আপনাকে। আগন্তুক কোনো জবাব দিল না। রোজা ছোট বোনকে নিয়ে মনে মনে দরদ পরে গাড়িতে উঠে পড়ল। আগন্তুক লুকিং গ্লাস ঠিক করে চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট করলো। রোজা চাদর ঠিক করে আরো চোখে ফাইজার রক্তিম চেহারার দিকে তাকায়। তারপর আলতো করে বোনের হাত ধরে উল্টেটা পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। সরি। কেন? তোকে আমার সাথে নিয়ে আসার জন্য। জোর জোর তো করিসনি। আমি চাইনি তুই ওই কারাগারে বন্দি হ। তারা ভালো মানুষ নয়। রাজনীতির সাথে যুক্ত কেউ ভালো না। তাদের সম্পর্কে যতটুকু জেনেছি এতেই বোঝা হয়ে গেছে তারা কতটা ভয়ঙ্কর। আমি মানছি ওনারা হয়তো খারাপ কাজ করে না, কিন্তু মারামারি খুন খারাপই তো করে। ওদের বন্ধুর সাথে শত্রু বেশি। সারাক্ষণ নিজেদের সঙ্গে 100টা বডিগার্ড নিয়ে ঘোরে। কোথাও স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এই তো খবরে কয়েকদিন আগে দেখলাম ওই পরিবারের বড় ছেলের গাড়িতে বোম রাখা হয়েছিল। ভাগ্য ভালো থাকায় বেঁচে গিয়েছে, কিন্তু আর কতদিন এইভাবে জীবন চলে? যেখানে তাদেরই জীবনে কোনো ঠিক ঠিকানা নেই, সেখানে তাকে
সেখানে তোকে যেতে দিতাম কিভাবে? দেখা যেত অকালে তোকে আমি হারিয়ে ফেলেছি। তারপর কি হতো? ওই লোকটা নিশ্চয় তোকে ভুলে গিয়ে আবার বিয়ে করত এবং সংসার করত। কিন্তু আমরা আমরা কোথায় তোকে পেতাম? এই এই দেশে ছেলের অভাব নেই। আমি তোর জন্য ভদ্রলোক খুঁজে নিয়ে আসব। আমরা দুজনই এক পরিবারে যাব ইনশাআল্লাহ। যেখানে নেই কোনো রাজনীতি, ঝামেলা ও গুন্ডাগিরি, সেখানেই যাব। বড় বোনের বলা কথাগুলো মনোযোগ সহকারে শুনল। ফাইজা প্রতি উত্তরে কিছু না বলে চুপ করে থাকলো। রোজা সিটে থাকা মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, ওখানে কি হচ্ছে বলতো? নিশ্চয় আমাদের খুঁজতে বেরিয়েছে তারা। আমাদের চেনা পরিচিত যদি কোনো পুলিশ থাকতো তাহলে রসুনকে জেলে ভরতাম। ফাইজের কপাল কুঁচকে গেল। রসুন মানে মানে ওই আমাদের হবু পাশুর, ওই পচা রসুনের কত বড় সাহস আমাদের বাড়িতে এসে থ্রেট দেয়, নিজে বিয়ে না করে দেবদাস হয়ে যাচ্ছে, আর ওই ভাইয়াদের বিয়ে নিয়ে পড়েছে। নিশ্চয় কোনো মেয়ে ওই রোশনকে পাত্তা দেয় না, আর দিবও কেন? ওই লোকটা এক নম্বরে সাইকো। উনি যদি আমার ভাসুর হয় তাহলে নির্ঘাত আমি পটল তুলবো, নয়তো উনাকে মেরে আমি জেলে যাব। ওই পরিবারের কোনো ছেলে ভালো না। আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে ওই ঢেরস্ত আর একটা হারামি। একবার কলেজ থেকে ফেরার পথে দেখেছিলাম রাস্তার মধ্যে একটা বয়স্ক লোককে কুকুরের মতো মারছিল, অথচ কেউ প্রতিবাদ করেনি। ক্ষমতার জন্য সবাই ভয় ভয় চুপ ছিল। ওখানে তোর বাসও ছিল, তোর কাশও ছিল, রিভলভার হাতে নিয়ে। তবে মুখ দেখতে চায়নি, কারণ মাস্ক পরেছিল। ফাইজা দীর্ঘশ্বাস ছেড়ে আড়ালো। যদি আমরা ধরা পড়ে যাই তখন বছরে এই শহরে আর পা রাখি না। মা বাবাকে বলে অন্য শহরে চলে যাব। হোম, প্রয়োজনে তোকে SI এর সাথে বিয়ে দেব। তখন আর তোর কিছু করতে পারবে না। আর তুই, আমি চলে যাব বিদেশে বলে নিঃশব্দে হেসে দিল রোজা। তারা এতক্ষণ কথা বলার মাঝে খেয়ালই করলো না গাড়িটা অন্য পথে চলতে শুরু করেছে। সময় অতিবাহিত হয়ে যায়। গাড়িটা কাঙ্ক্ষিত জায়গায় এসে থামতেই রোজা সোজা হয়ে বসে বাইরে তাকাতেই 480 ভোল্টের ঝটকা খেল। একই সাথে চোখ দুটো বড় বড় হয়ে যায়। অন্যদিকে ফাইজা আশেপাশে নজর বুলিয়ে শুকনো ঢোক গিলল। সে কিছু বলার আগে আচমকা তার পাশে ডোর খুলে গেল। সঙ্গে সঙ্গে পুরুষালী হাত এসে বাহু চেপে ধরে এক টানে বের করলো। ভারী এলোমেলো লেহেঙ্গাতে পা বিঁধে মুখ ধুবড়ে পড়লো। শক্তপোক্ত বুকের মাঝে অনুভব করলো একজোড়া শক্ত হাত আর কটি দেশ খামচে ধরেছে। নিজের পাশে ফাইজাকে না দেখে তড়িঘড়ি করে বের হলো রোজা। ততক্ষণে পরিবারের সবাই এসে হাজির। রোজার বিশ্বাস হচ্ছে না, সে যেখান থেকে পালিয়ে গিয়েছিল এখন আবার সেখানেই উপস্থিতি। কিন্তু ওই লোকটা তার বাড়ির ঠিকানা জানলো কিভাবে? কে ওই অচেনা যুবক? কি পরিচয় তার? আকাশ পাতাল ভাবনার মাঝেই গালে এসে সপাটে থাপ্পড় পড়ল। রোজা চমকে পাশে তাকাতেই আবারও থাপ্পড় বসিয়ে দিল রাজিয়া আহমেদ। ফাইজা ছুটে আসতে চাইলো, তার হবু বর রুহান মির্জা বাধা দেয়। জুবাইর আহমেদ বড় মেয়েকে বুকের মাঝে আগলে নিয়ে অর্ধাঙ্গিনী দিয়ে রাগান্বিত চোখে তাকিয়ে বলেন, একদম আমার মেয়েকে মা রবে না। ও যা করেছে সবটা আমার সম্মানিতে। রাজিয়া আহমেদ অবাক হলেন। তার মানে আপনি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছেন? হ্যাঁ করেছি। জুবাইর আহমেদ
সোজা সাপটা জবাব দেয়। রেদওয়ান মির্জা এগিয়ে এসে ধীরে কণ্ঠে বললেন, আপনি আপনি এটা একদম ঠিক করেননি বিআই সাহেব। যেই বিয়েতে আমার মেয়েরা রাজি নয় সেখানে পিতা হয়ে জোর করে নিয়ে বিয়ে দেয় কিভাবে? মির্জা সাহেব, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? পারতেন নিজের সম্মানের বিরুদ্ধে যেতে, সন্তানের বিরুদ্ধে যেতে। সন্তানের সুখের জন্য যদি তাদের বিরুদ্ধে যেতে হয় তাহলে সেটাই সই। আপনার মেয়ের ছোট অবুঝ, তাই তারা ভালোটা দেখতে পারছে না। কিন্তু আপনি আপনি যে যথেষ্ট বিচক্ষণ মানুষ, তাহলে এই ভুল কিভাবে করলেন? নিজের সন্তানের সুখের জন্য জুবায়ের আহমেদ এমন ভুল বারবার করতে প্রস্তুত। মির্জা সাহেব ভদ্রলোক কিছু বলতে যাবে, তখনই গাড়ির দরজা খুলে যুবক বেরিয়ে ব্লেজার খুলে হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে আড়ালো, ঝগড়া করার জন্য অনেক টাইম রয়েছে ড্যাড, আপাতত বিয়ের ঝামেলাটা মেটাও। আই অ্যাম সো টায়ার্ড। রোহান ফাইজাকে দেখে বড় ভাইয়ের সামনে এসে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ ব্রো, তোমার জন্য আমি আমার বউকে পেলাম। যুবক প্রত্যুত্তরে ঘাড় বাঁকিয়ে রোজার দিকে তাকায়। মেয়েটা নীরবে কাঁদছে। রোহান বড় ভাইকে ছেড়ে এক পলক দিকে তাকিয়ে ছোট ভাইয়ের উদ্দেশ্য বলল, তামিম তোর হবু, বিচ্ছু বউকে নিয়ে চল। তামিম এতক্ষণ রোজার দিকে অপলক নয়নে তাকিয়েছিল। সে আগে মেয়েটাকে দেখেনি। ভাইও পরিবারের কথাই বিয়েতে রাজি হয়েছে। ভেবেছিল বিয়ের পর ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু এখন তার এই মেয়েটাকে চায়। রোজা চোখের পানি মুছে চাদর ফেলে তেড়ে এসে সহসাই যুবকের গালে থাপ্পড় মেরে দিল। ইউ রাস্কেল! যুবকের চোয়াল শক্ত হয়, রাগে হাতের ঘাড়ের রগ ফুটে ওঠে, দু চোখেতে রক্তিম হয়। তাতে দাঁত পিষে কোনো মতে রাগ নিয়ন্ত্রণ করলো। তামিম ছুটে এসে রোজাকে স্পর্শ করতে চাইল, যুবক বাধা দেয়, হাতের ইশারায় দূরে যেতে বলে। রোজা শার্টের কলার চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে, চিৎকার করে আড়ালো, কেন কেন করলেন এমনটা? আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি আপনি আমার বিশ্বাস ভেঙে দিলেন। সাহায্য করার নাম করে ঠিকই নিজের আসল কাজ হাসিল করলেন। অজানা হওয়া সত্ত্বেও আপনাকে ভরসা করেছি, বিশ্বাস করেছি, ভালো মানুষ মনে করেছি, কিন্তু আপনি আমি আপনাকে চিনতে পারলাম না। একটু যদি চিনতে পারতাম তাহলে কখনোই আপনার কাছে সাহায্য চাইতাম না, কারণ আপনি একটা মানুষরূপী জানোয়ার। আপনার মনে কোনো দয়া মায়া নেই। আপনি বেঈমান। মিস্টার রুশান মির্জা, আপনি বড্ড বেঈমান। রুশান নিজের শার্টের কলার থেকে মেয়েটার হাত সরিয়ে নিয়ে হালকা ধাক্কা মেরে তাতে দাঁত পিষল। গেট লস্ট! রোজা নিজেকে সামলিয়ে নিয়ে হাতের উল্টেটা পিঠে চোখের পানি মুছে আড়ালো। আজকে শোধ তুলবো, সবার সামনে কথা দিলাম। একদিন না একদিন আপনার ধ্বংসের কারণ হবে এই রোজা আহমেদ। রুশান তাচ্ছিল্যের স্বরে বলল, আমাকে ধ্বংস করার আগে তোমার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে দেব মিস রোজা। একটা কথা মনে রাখবেন, পাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। রোজা হনহনিয়ে বাড়ির ভেতরে চলে গেল। জুবায়ের আহমেদ জোরে শ্বাস নিয়ে বললেন, আমার মেয়েরা বিয়ে করবে না, আপনারা এখন আসতে পারেন। রোহান ফাইজাকে টেনে নিয়ে ভেতরে যেতে যেতে বলে ওঠে, আপনার ছোট মেয়েকে বিয়ে করেছি, আটকাতে পারলে আটকিয়ে দেখান শ্বশুর মশাই। সবাই বাড়ির ভেতরে ছুটলো। রুশান দুই হাত পকেটে গুঁজে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল। সে সময় পাশে এসে দাঁড়ালো সিয়াম। কাজটা ঠিক করলি না রুশ?
কোনো সন্দেহ আছে? সিয়াম কোনো জবাব দেয় না। কিছুক্ষণ চুপ থেকে রুশান ধীরে কণ্ঠে আওড়ালো, চল বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে চল বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে মেবি। কাজের সামনে ভয়ত চোখে গুটি গুটি হয়ে বসে আছে ফাইজা। পাশে তার গায়ের সাথে গা ঘেঁষে বসে আছে রুহান। এক কোনায় পরিবারের সবাইকে ঘিরে ধরে আছে গাঁটছড়া সবাই, হাতি বড় বড় বন্দুক। রেদওয়ান মির্জা বড় ছেলের পাশে চুপচাপ বসে আছে। উনার ছোট ভাই কাজের জন্য আসতে পারেনি, আর কর্মীরাও বাড়িতে রয়েছে, ভাগ্যিস নিয়ে আসেনি, নয়তো আরেক ঝামেলার সৃষ্টি হতো। রুশান রুহানের চাচাতো ভাই তামিম সিয়াম বন্ধুর অন্য পাশে বসে আছে, আর তামিম সিঙ্গেল সোফায় বসে থেকে বারবার একটা বন্ধ রুমের দিকে তাকাচ্ছে। কয়েক মিনিট পর রোজা বেরিয়ে আসে, সাথে তার বড় মামি রয়েছে। নিজের মেয়ের প্রাণ হারানোর ভয়ে এক প্রকার বাধ্য হয়ে রোজাকে সাজিয়ে বুঝিয়ে রুম থেকে নিয়ে এসেছে। মেয়েটার সাদা বাঁকানো শরীর একখানা দামি রক্তাক্ত জামদানি শাড়ি লেপটে আছে। দুই হাতে ম্যাচিং চুড়ি ও গলায় গহনা থাকলেও মুখে কোনো সাজ নেই, সামান্য ঠোঁটে লিপস্টিকও নেই। কান্নার ফলে চোখ ফুলে লাল হয়ে আছে। সে বসার ঘরে যেতে চাচ্ছে না, কিন্তু তার মামি তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে গরু মতো টানা বন্ধ করো। উফ! রোজা চেঁচিয়ে ওঠে, নিজের হাত ঝটকা মেরে সরিয়ে নিল। তার কণ্ঠস্বর শুনে সবাই সামনে তাকায়। রোজা খোলা চুলগুলো হাত খোপা করতে করতে ঝাঁঝালো কণ্ঠে বলল, ডাকতে ডাকাতদের ঘরে ছোট ডাকাতের বউ হয়ে কিছুতেই যাব না। আমি তামিম উঠে এসে ধীরে কণ্ঠে আওড়ালাম, তুমি না চাইলেও আমি তোমাকে নিয়ে যাব। আমি বিয়ে করব না জোর করে, সুইসাইড করব, তখন আমার ভূতকে বিয়ে করে নিয়ে যাইয়েন। তামিম কিছু বলতে যাবে, তখনই রুশান মেয়েটার উন্মুক্ত মেদহীন কোমরে হাতে তীক্ষ্ণ নজর সরিয়ে বলে ওঠে, যে মেয়ে বিয়ের রাতে বোনকে নিয়ে পালাতে পারে, সেই মেয়ে অনেক কিছুই করতে পারে। তুমি কি বিয়ে করবে না? তোমাকে বাড়ি বউ করে নিয়ে যাব না। আমরাই তোমাকে বাড়ি বউ করে নিয়ে যাব না, বিকজ মির্জা পরিবারের ছোট বউ হওয়ার যোগ্যতা নেই তোমার। রুশানের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তামিম থমথমে মুখে বলল, বাট আমি রোজাকে বিয়ে করতে চাই ভাইয়া। বাসর রাতে বেধবা হওয়ার জন্য ওই মেয়েকে বিয়ে করবি? দেখ গিয়ে শাড়ি ব্লাউজের ভেতরে পিস লুকিয়ে রেখেছে কি না। রোজা দাঁতে দাঁত চেপে মা বাবার দিকে তাকায়, ওনারা অসহায় মুখে দাঁড়িয়ে আছে। রুহান কাজী সাহেবকে বিয়ে পড়াতে বলে। তামিম বড় ভাইয়ের দিকে তাকায়। রুশান উঠে পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বোঝালো, ওই মেয়েটা সবার সামনে তোর বড় ভাইকে চর মেরেছে, আর তুই তাকে বিয়ে করবি? এই মেয়ে আমাদের বাড়িতে গেলে আমি ওর সাথে কি করব নিজেই জানি না। শুট করতেও পারি। তাই বলছি ওই সাপকে বিয়ে করিস না, ওর থেকে ভালো মেয়ে পাবি। কাজী সাহেব সকল নিয়ম কানুন মেনে রুহানকে কবুল বলতে বলে। রুহান এবং এক নিঃশ্বাসে কবুল বলে দেয়। ফায়জা বারবার বোনের দিকে তাকাচ্ছে। রোজা বুকে হাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে থেকে তামসা দেখছে। মেয়েটাকে কবুল বলতে না দেখে রুশান বিরক্তিতে কোমরে পেছনে হাত নিজের পার্সোনাল রিভলভার বের করলো এবং রোজার কপালে পাশে রিভলভারের নল থেকে হিসিয়ে বলে উঠল, দ্রুত কবুল বলো, নয়তো তোমার এই বড় গুইসাপকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেব। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত দীর্ঘ একটি রাত পেরিয়ে নতুন সকালের সূচনা ঘটে। মাথার উপর সূর্য মামা উকি দিলেও আজ
আজ আহমেদ পরিবার এখনো অন্ধকার ছেয়ে আছে। কারো চোখে ঘুম নেই, খুব শুধু ক্লান্তি ও ভয় রয়েছে। ফাইজাকে বিয়ে করে মাঝরাতে নিয়ে গিয়েছে রুহান। রোজা নিজের বিয়ে আটকাতে পারলেও ছোট বোনটাকে পারেনি। উল্টেটা তার মাথায় বন্দুক ঠেকিয়ে তারই বোনকে কবুল বলতে বাধ্য করেছে রুশান মির্জা। ভাই হয়ে ভাইয়ের জন্য রুশান যা করেছে তা সে বোন হয়ে বোনের জন্য করতে পারেনি। শুধু চেয়েছে বোনের বিয়ে দেখেছে। ফাইজার বিয়ের পর রোজা আবার ঝামেলা করে, তবে তবে এবার রুশানের সঙ্গে নয়, বরং তামিম সাথে। ছেলেটা আদা জল খেয়ে পড়েছিল বরং তামিমের সাথে ছেলেটা আদা জল খেয়ে পড়েছিল। তাকে বিয়ে করার জন্য সে ধৈর্য হারিয়েছে, রেগে মেগে থাপ্পড় মেরে দেয়। তবু বউয়ের হাতে থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল তামিম। জীবনে প্রথম কোনো মেয়ের হাতে থাপ্পড় খেয়েছে যেখানে কখনো তার বাবাই তার গায়ে হাত তোলেনি। সেখানে একটা বাহিরের মেয়ে মারা সাহস দেখিয়েছে। রোজাকে যদি সে পছন্দ না করত তাহলে হয়তো ওখানে কিছু একটা করে ফেলতো। যাওয়ার আগে শুধু এইটুকু বলে গিয়েছে, আজ হোক বা কাল তোমাকে আমি আমার বউ করে তবেই ছাড়বো রোজা। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো রোজা। শরীরে লেপ্টে থাকা শাড়ির অবস্থা নাজেহাল। লম্বা আঁচল খুলে পাশে পড়ে আছে, অর্ধেক কুচি খুলে এলোমেলো হয়ে আছে। দুই হাতে চুড়ি ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিঘুম ফুলে ওঠা রক্তিম চোখের কার্নিশ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। সে এত চেষ্টা করেও ফাইজার বিয়ে ভাঙতে পারল না। এমনকি তার ছোট বোনটার সাথে একটুও দেখা করতে দেয়নি। রুহান বিদায়ের সময় কত কান্নাকাটি করলো মেয়েটা, অথচ হৃদয়হীন নিষ্ঠুর পুরুষ সকলের সামনে তার বোনকে কাঁধে তুলে নিয়ে চলে গেল। সে চিৎকার করে বলেছিল, আমার বোনের যদি কোনো ক্ষতি হয় তাহলে তাহলে আপনার রক্তে নিজেকে রাঙাবো। বিনিময়ে শুনতে পেয়েছিল, এই রুহান মির্জা শরীরে যতদিন প্রাণ থাকবে ততদিন তার বইয়ের কোনো রকম ক্ষতি হতে দিবে না। কথাটা শুনে এক মুহূর্তের জন্য থমকেছিল সে। ভাবতে বাধ্য হয়েছিল, এই লোকটাকে সত্যি মন থেকে তার বোনকে ভালোবাসে। যদি তাই হতো তাহলে এত জোর জবরদস্তি কেন? বিয়ের আগে তো পারতো প্রেয়সীর মন জয় করতে, সাথে তার পরিবারও, কিন্তু তা না করে উল্টেটা হুমকি মাথায় বন্দুক ঢেকে জোর করে বিয়ে করে নিয়ে গেল। সে তো আর এমনি এমনি বলে না, এই মির্জা পরিবার একটা গুন্ডা পরিবার। রোজা দুই হাত ফ্লোরে মেলে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে উপরওয়ালার কাছে খুব করে চাইল তার বোনটা যেন ভালো থাকে। ফায়জা সুখে থাকলে আর তার চাওয়ার কিছুই নেই। গভীর রাতে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল ফায়জা। যখন ঘুম ভাঙলো তখন নিজেকে বিশাল বড় একটা আভিজাতপূর্ণ বেডরুমে আবিষ্কার করে ফুলে সজ্জিত বিছানা থেকে উঠে চোখ কচলিয়ে বড় বড় চোখে আশেপাশে নজর বুলিয়ে নেয়। সে বর্তমানে বাসর ঘরে আছে। সারা ঘর পোলাপায়ের গোলাপের গন্ধে মোমো করছে। ধবধবে সাদা বিছানা চাদর জুড়ে গোলাপের রক্ত পাপড়ি বিছানো, আর তার গায়ে শুধু একটা পাতলা ফিনফিনে লাইট ড্রেস। ফায়জার শুকনো ঢোক গেলে কমফোস্ট খামছে ধরল। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে নিজের পাশে তাকায়। রুহান দুই হাত বালিশ খামছে ধরে উবর হয়ে পুরুষালী ভঙ্গিতে ঘুমিয়ে আছে। কমফর্ট কোমর পর্যন্ত থাকার ফলে উন্মুক্ত পিঠে দৃশ্যমান বলিষ্ঠ সুঠাম দেহের খাস দেখে নজর সরিয়ে নিল ফায়জা। তবে কিছু একটা খেয়াল করে ফের স্বামীর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ফর্সা হাতের বাহুতে লম্বা করে একটা গম্ভীর ক্ষতস্থান, যেন কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। ফায়জা কৌতূহলী হয়ে ডান হাত
বাড়িয়ে ছুঁয়ে দিল। দেখে অনেক পুরনো চিহ্ন মনে হচ্ছে, সেলাইয়ের দাগ এখনো রয়ে গেছে। এই দৃশ্য দেখে তার অজান্তেই একটা ঘটনার কথা মনে পড়লো। সে যখন ক্লাস 8-এ ছিল তখন স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছিল সবার সাথে। রোজও ছিল তার সাথে। গ্রুপ আলাদা হলেও সে সবসময় আপুর সাথেই থেকেছে। এই বিষয়ে স্যারদের সাথে কথা বলে রেখেছিল জুবায়ের আহমেদ, তাই তাকে বড় বোনের দলে দেওয়া হয়। সে সময় তারা দুই বোনই খুব অশান্ত ছিল। সাথে তো বান্ধবী নামক খাচ্চুনেরাও ছিল। সারাদিন টয় টয় করে ঘুরে ফেরা, আকাম কুকাম স্যার ম্যামদের বিরক্ত করে রাতের দিকে বাসে করে ফিরে আসছিল। রাস্তার মাঝে হঠাৎ করে বাসটা খারাপ হয়, তবে হেল্পারের এত কাজে অভিজ্ঞতা ছিল তাই তিনি কাজে নেমে পড়েন। আর সবাই বাসের ভেতরে গান বাজনা, নাচ, গল্প হয়ে হট্টগোল শুরু করে দেয়। তখন তার অনাচক প্রকৃতির ডাক এসেছিল। দুই হাতে পেট চেপে ধরে কোনো মতে বোনকে নিয়ে লুকিয়ে বাস থেকে নেমেছিল। মাঝ রাস্তায় কোনো বাড়িঘর ছিল না। বাধ্য হয়ে গাছের আড়ালে সিসি করতে হয়েছিল। ফাইজার আর পাশে পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল রোজা। তারা যখন ফিরে যায় তখন দেখে ডাকাতরা হামলা করছে তাদের বাসে। ড্রয়িং রুম ভয়ঙ্কর মানুষের হাতে পিস্তল, চাকু দেখে সবার অবস্থা খারাপ। শিক্ষকদের ফোন কেড়ে নেওয়া হয়েছিল। তারা চেয়েও কিছু করতে পারেনি। বাধ্য হয়ে নিজেদের সবকিছু দিতে হয়েছে। তারা দুই বোন বাইরে থেকে সবকিছু দেখেছিল। তখন আর একটা চলন্ত বাস থেকে তারা দুইজন চিৎকার চেঁচামেচি করে সাহায্য চেয়েছিল। ওই বাসেও ছিল টুরিস্টরা, তবে বড় বড় ছেলে মেয়েরা, যুবকরা এসেছিল সাহায্য করার জন্য। একজোট হয়ে ইচ্ছামতে মেরেছিল সবাইকে। একটা আপু কত শুকনো মরিচের গুঁড়ো ঢেলে দিয়েছিল ডাকাতদের চোখে মুখে। এটা দেখে তারা খিলখিল করে হেসে উঠল। টুরিকে মরিচের গুঁড়ো নিয়ে যায়, তবে নিয়ে গিয়ে ভালোই হয়েছিল। তারা দুইজন যখন মারামারি দেখতে ব্যস্ত ছিল তখন আচমকা একটা লোক চাকু নিয়ে তেড়ে আসে। দুই বোন ভয় পেয়ে জঙ্গলের ভেতর দৌড় মেরেছিল। পিসি মেয়েরা কি থোড়াই প্রাপ্ত বয়স্ক ব্যক্তির সাথে দৌড়ে গিয়ে উঠবে, তারাও পালাতে পারেনি। তবে তাদের উপর হামলা পড়ার আগেই একটা ছায়া এসে ঢাল হয়ে সামনে দাঁড়ায়। আর ওই লোকটা চাবুক আঘাত আগন্তুকের বাহুতে লাগে। ধারালো আশ্রয়ের গভীর আঘাত লাগা মাত্রই কাপড় কেটে মাংস ছিঁড়ে যায়। তারা দুজন ভয়ে কেঁদে উঠছিল। আতঙ্ক ওই ডাকাতকে মেরে হাত ভেঙে দেয়, জোরালো আঘাত পড়েছিল। তারা দুজন ছুটে যায় সাহায্য করার জন্য। রোজা পানি দিয়ে ওড়নার অংশ ভিজে সব রক্ত মুছে দিয়েছিল। আর সে পাতলা জামা ছিঁড়ে বেঁধে দিয়েছিল ওই আগন্তুকের বাহু। এত কিছুর মধ্যে তারা কেউ যুবকের মুখ দেখার সুযোগ পায়নি। হুট করে এসে আবার হুট করে ভূতের মতো গায়েব হয়ে গেছিল। হয়তো ওই বাসেরই কেউ একজন হবে। পুরনো স্মৃতি মনে করে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লো ফাইজা। তার আজও ওই কাহিনী মনে আছে। ওই আগন্তুক যদি সঠিক সময়ে তাদের সাহায্য না করতো তাহলে হয়তো তারা দুই বোনকে আকাশের বাসিন্দা হয়ে যেত। ওই ঘটনার পর থেকে তারা আর কখনো কোথাও ঘুরতে যায়নি। বিশেষ করে স্কুল কলেজ থেকে ফাইজার হাত ছড়িয়ে নেওয়ার সময় দেখে রুহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ তার মানুষটাকে থাকতে দেখে হকচকিয়ে উঠল। তড়িঘড়ি করে হাত ছড়িয়ে নিতেই
অনুভব করলো একটি শক্তপোক্ত হাত তার কোমর জড়িয়ে ধরেছে। গুড মর্নিং জান। গুমু গুমু মাতাল করা কণ্ঠস্বর শুনে ফাইজার ভেতরটা কেমন জানি অস্থির হলো। সে চট করে কমফোর্টারের ভেতরে হাত ঢুকিয়ে রুহানের অবাধ্য হাত খামচে ধরল। লোকটার স্পর্শে তার সর্বাঙ্গ শিউরে উঠেছে। সে সে পরপর ঢোক গেলে জানতে চাইল, আমার ড্রেস কোথায়? এহেন প্রশ্নে রুহান কপাল কুঁচকে অর্ধাঙ্গিনীকে পরখ করে আড়ালো। তোমার শরীরে তো রয়েছে, এটা তো একটা শর্ট নাইটি। শো হোয়াট? লেহেঙ্গা কই? ক্লিন করতে দেওয়া হয়েছে। রাতে ওই অবস্থায় থাকলে তোমার ভালো ঘুম হতো না ভাই, চেঞ্জ করে দিয়েছি। ফায়দা চমকে উঠল। কি এখানে এত অবাক হচ্ছে কেন? আমি কি পরপুরুষ বউ হও তুমি আমার হালাল বউ। সো তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। ফায়জা কিছুক্ষণ চুপ থেকে আড়ালো। আমার শরীরের ওপর আপনার অধিকার থাকলেও মনের উপর নেই। রুহান এক ঝটকায় অর্ধাঙ্গিনীকে নিজের নগ্ন বুকের ওপর ফেলে কোমর চেপে ধরল এবং মুখের সামনে থেকে বেবি চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিতে দিতে শুধালো, কেন কেন মনের মাঝে কি অন্য কেউ রয়েছে? যদি থাকতো তাহলে কি আপনাকে বিয়ে করতাম? তুমি কোথায় বিয়ে করলে? উল্টেটা পালিয়ে গেলে তোমার পিচ্ছু বোনের সাথে। ইচ্ছা করছিল তো তোমার ওই শয়তান বোনকে নিয়ে গিয়ে সিংহর খাঁচার ভেতরে ছেড়ে দেয়, তাহলে হয়তো অন্যের বউকে পালিয়ে নিয়ে যার আসল মজাটা বুঝতো। ফায়জা অনেক চেষ্টা করে রুহানের বুকের মাছ থেকে সরে গেল। এই জন্যই আপনাকে আমার ভালো লাগছে না। শুধু সুন্দর চেহারা থাকলে কি হবে? একটা সুন্দর হৃদয়ে থাকতে হয়, যেটা আপনাদের ভাইদের মধ্যে কারণ নেই। আপনারা আমার পরিবারকে কষ্ট দিয়েছেন, তাদের বন্দি করে প্রাণের ভয় দেখিয়ে আমাকে বিয়ে করেছেন। আমি যদি তখন কবুল না বলতাম, তখন আপনার কি ভাই কি করতো? নিশ্চয় আমার আপুকে শুট করে দিত। আপনার বড় ভাই যেমন আপুর বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদেরকে ঠকিয়েছে, তেমন আপনিও আমাদের অসহায়ের সুযোগ নিয়ে আমাকে বিয়ে করেছেন। পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি কেন আমার সুন্দর পরিবারকে ভাঙলেন? কি ক্ষতি করেছিলাম আমরা? রুহান বিছানা থেকে উঠে অসীমের দিকে যেতে যেতে বলে ওঠে, এতগুলো প্রশ্নের উত্তর আপাতত আমার কাছে নেই। শুধু এইটুকু জেনে রাখো, আমরা নিজেদের ভালোবাসার জন্য এর থেকেও জঘন্য কাজ করতে পারি এবং নিচে নামতে পারি। প্রয়োজনে থার্ড পারসনকে পৃথিবী থেকে সরিয়ে দিতেও হাত কাঁপবে না নিজের এমন নোংরা কাজের জন্য। কিন্তু আপনি আমার মন কখনো পাবেন না। নো প্রবলেম বেবি, আমার মন তো তোমাকে দিয়েছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আর যদি বলো তোমার ভালোবাসার কথা, তবে সেটা তুমি নিজ থেকেই আমাকে দিবে। দিতে বাধ্য তুমি। কয়েকদিন পরের কথা, রোজা আজ ভার্সিটিতে এসেছে, তবে তার মন ভীষণ খারাপ। একমাত্র বান্ধবী টিনার সাথেও তেমন কথা বলেনি, ক্লাসেও মন নেই তার। শরীরটা ভার্সিটিতে থাকলেও মনটা বোনের কাছে পড়ে আছে। এই কয়েকদিনের একটু কথা হয়নি, দেখাও হয়নি। আচ্ছা, তার ছোট বোনটা ভালো আছে তো? উত্তর জানা নেই তার, শুধু জানে তার কিছু ভালো লাগছে না। বাবাকে বলেছিল থানায় গিয়ে মামলা করতে, কিন্তু কিন্তু কাদের ব্যাপারে মামলা ঢুকবে? শহরের মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে, নাকি তাদের পরিবারের
ছেলেদের বিরুদ্ধে। ক্ষমতার ভয়ে তো পুলিশরাও নিজের আসল কর্ম ভুলে যায়। দেখা গেলে থানার লোকজনও তাদের সাথে জড়িয়ে আছে, আর মামলা করার অপরাধে উল্টেটা তাদেরই ক্ষতি হবে। তাকে মা বলে দিয়েছে পোদ্দারি করে নিজের নাক না গলাতে ওসব বিষয়ে, নয়তো দেখা যাবে যেটুকু পরিবারে আস্ত রয়েছে সেটুকু থাকবে না ওই গুন্ডাদের জন্য। রোজা দীর্ঘশ্বাস ছেড়ে কাঁধে ব্যাগ চাপিয়ে রাস্তার ধার দিয়ে একা হাঁটতে লাগলো। উদ্দেশ্য ফায়জার কলেজে যাওয়া। 30 মিনিট হাঁটার পর সেই চিরচেনা কলেজের সামনে এসে দাঁড়ালো রোজা। সেও এই কলেজে থেকেই পাশ করেছে, তাই সবকিছুই চেনা জানা। যেহেতু কলেজ কার্ড ছাড়া ভেতরে যেতে দেবে না, তাই সে বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে লাগলো। সে সঠিক জানেও না তার বোন আদৌ কলেজে এসেছে কিনা, তবুও কড়া বনের মাঝে গেটের সামনে দাঁড়িয়ে রইল চাতক পাখির মতো। প্রায় 1.5 ঘন্টা পর গেট খোলা হলো এবং ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা বেরোতে শুরু করলো। সবার পরনে সাদা ধবধবে কলেজ ড্রেস ও গলায় আইডি কার্ড। রোজা ঘামার্ত চেহারা মুছে সবার মাঝে খুব পরিচিত একটা চেহারা খোঁজার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। পাবলো হয়তো আসেনি, তাই সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই খেয়াল করলো 2টি গাড়ি এসেছে, দাঁড়িয়েছে। 4 জন বডিগার্ডের আড়ালে তার বোন হেঁটে বাইরে আসছে। মুখে মাস্ক, মাথায় হিজাব থাকলেও তার চিনতে একটু অসুবিধা হলো না। এতদিন পর বোনকে দেখে রোজা শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে এক মুহূর্তে নষ্ট না করে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে ফায়জা গাড়িতে উঠে পড়েছে। আশেপাশে সবাই বাঁকা চোখে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। সেসব খেয়াল করে অনেক অবস্থিতি হলো, তাই সে ড্রাইভারকে দ্রুত গাড়ি স্টার্ট দিতে বলে। ফায়জা। বড় বোনের কণ্ঠস্বর ফায়জার কানে অবধি পৌঁছায় না, বরং চোখের সামনে গাড়ি দুটো চলে গেল। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, ফলে জায়গায় জায়গায় পানি জমে আছে। সেগুলোর মধ্যে দিয়ে গাড়ি ছুটে যাওয়ার সময় কাদা পানি ছিটকে রোজার গায়ে পড়ে। 2-3 বার ময়লা পানি পড়তেই ভিজে যায় জামা কাপড় এবং নোংরাও হয়ে গেল। আশেপাশে অনেকে এই দৃশ্য দেখে দাঁত বের করে হেসে উঠল, অথচ মেয়েটা নির্বিকার, তার ছলছল চোখে শূন্য দৃষ্টি ওই সামনে রাস্তা ছুটে যাওয়ার গাড়িটার দিকে। অন্যদিকে সাফেদ গাড়িটি ভার্সিটির সামনে এসে থামে। মূলত ফায়জা থামতে বলেছে। সে তাড়াহুড়ো করে গাড়ির ডোর খুলে নামতে চাইলো। গার্ডরা এসে বাধা দেয় এবং জানায় তার কলেজ ছাড়া আর কোথাও যাওয়া পারমিশন নেই, বিশেষ করে এই ভার্সিটিতে। এটা শোনা মাত্র ফায়জা চিল্লিয়ে ওঠে। না তাকে তার বাড়িতে যেতে দিচ্ছে, আর না তাকে এখানে আসতে দিচ্ছে। এমনকি নিজের পরিবারের সাথেও সামান্য যোগাযোগও করতে পারছে না, কারণ তাকে কখনো পর্যন্ত ফোন দিয়ে দেওয়া হয়নি। আর তার নিজের ফোন বাপের বাড়িতে আছে। প্লিজ একটু যেতে দিন আমাকে, আমি আমার আপুর সাথে একটু দেখা করে চলে আসব, আর কোথাও যাওয়ার জেদ করব না। দুঃখিত ম্যাম, আপনার আপুর সাথে কথা বা দেখা করার পারমিশন নেই। ফায়জা অনেকবার রিকোয়েস্ট করার পরেও গার্ডরা নিজেদের কোথায় অনড় ছিল। তারা কিছুতেই বসের খেলাফ যাওয়ার স্পর্ধা দেখাবে না। ফলস্বরূপ গাড়ির ডোর লক করে ড্রাইভারকে ইশারা করতে গাড়ি ছুটতে শুরু করলো, আর গার্ডরা পেছনে গাড়িতে উঠে পড়লো এবং সাদা গাড়িকে অনুসরণ করতে লাগলো। ভেতরে ফায়জা 2 হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল।
শুরুতে বোনের বলা কথাগুলো পাত্তা না দিলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বন্দি জীবন আসলে কেমন। সে না চাইতেও কারাগারে বন্দি হয়ে গেছে। সেখান থেকে চাইলেও আর মুক্ত পাখির মতো উড়তে পারবে না। সে কোথাও না কোথাও নিজের জীবনে এমন ভিলেনকেই চেয়েছিল, কিন্তু এখন যখন বাস্তব জীবনে এমন মানুষকে পেয়েছে তখন মনে হচ্ছে তার সুন্দর জীবনটাই নষ্ট হয়ে গেল। ফাইজা কাঁদতে কাঁদতে অস্ফুট সুরে নিজের মনকে শোধালো, আমি কি আর কখনো নিজের পরিবারকে দেখতে পারবো না? মন খুলে একটু আপুর সাথে গল্প করতে পারবো না? তবে কি এখানেই আমার সব স্বাধীনতা শেষ? নিরিবিলি রাস্তার ধার দিয়ে মাথা নুয়ে এলোমেলো পায়ে হাঁটছে রোজা। কেন জানে আজ একা রিকশায় উঠতে ইচ্ছা করছে না। তারপরেও তার শরীরের অবস্থা যেই, তাতে মনে হয় না কেউ নিবে। মনমরা হয়ে হাঁটতে হাঁটতে অনুভব করলো কেউ তার পেছনে আসছে। সে হাঁটা থামিয়ে কপাল খুঁজকে পেছনে তাকায়। একজন মাস্ক গুটি পরিহিত যুবককে দেখেও কিছু বলল না, বরং চুপচাপ আগের মতো সামনে হাঁটতে শুরু করলো। কোথাও কি চুরি করতে গিয়ে ধরা পড়েছিল নাকি? সে নিজের এমন অবস্থা বানিয়েছো? রোজা প্রত্যুত্তরে কোনো জবাব দেয় না। যুবক পায়ের সাথে পা তাল মিলিয়ে চলতে চলতে ফের আড়ালো। ছোট বোনকে মিস করছো? আপনার বোনকে যদি কেউ জোর করে তুলে নিয়ে গিয়ে বন্দি করে রাখতো তখন তখন আপনার কেমন লাগতো? খারাপ লাগতো। তবে তোমার কাছে চয়েস ছিল নিজের বোনের সাথে থাকার। আমি আপনাদের কারাগারে বন্দী হতে চাই না। তামিম কিছু বলল না, চুপচাপ রোজার সঙ্গে সঙ্গ দিল। এক সময় নীরবতা ভেঙে রোজাই বলে ওঠে, আমার বোনটা ভালো আছে তো? ভাইয়া তোমার বোনকে খারাপ রাখার জন্য বিয়ে করে নিয়ে যায়নি, পরিবারের সবার সাথে মিশে গিয়েছে ভাবি। আর আমার জানা মতে ভালোই আছে, শুধু তোমাদের সাথে যোগাযোগ করতে না পেরেই আপস্ট থাকে এই আপসেট থাকে এই। ফাইজা ভালো আছে যেন সর্বস্ব নিঃশ্বাস ছাড়লো রোজা। তখন শুনতে পেল দেখা করবে বোনের সাথে। তার বিনিময়ে কি চায় আপনার তামিম মাস্কের আড়ালে নিঃশব্দে হাসলো। তোমাকে যতটা বোকা ভেবেছিলাম তুমি আসলে অতটাও বোকা নও। একটু থেমে পুনরায় আড়ালো, বেশি কিছু না, শুধু তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এখন আমার সাথে ভালো ব্যবহার করে পাশে থেকে বন্ধু হয়ে বিয়ে করে তারপর ওই দিনের থাপ্পড়ের প্রতিশোধ নিতে চান। আই রাইট? তুমি একটু বেশি ভাবছো রোজা। প্রতিশোধ নেওয়ার হলে ওই দিন বা আজকেই নিতে পারতাম। একটু চেয়ে দেখো, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। এখন তোমাকে কিডন্যাপ করলে সামান্য কাকপক্ষীয় টের পাবে না। রোজা তড়িঘড়ি করে ব্যাগের ভেতর থেকে কলম বের করতেই তামিম হেসে বলে ওঠে, আরে রিল্যাক্স, আমি কিছু করব না, ভয় পেও না। আমার কোনো খারাপ মোটিভেট নেই। তবুও রোজা দুইটা কমলা বের করে হাতে রাখলো। তারপর হিসিয়ে আড়ালো, বিশ্বাস করি না মির্জা বংশের রক্তদের বলে হনহনিয়ে চলে গেল। আর তামিম মাস্কের আড়ালে ঠোঁট কামড়ে বিড়বিড় করলো, ফিউচারে এই মির্জা বংশের রক্তই তোমার গর্ভে থাকবে পাখি। দুই ভাই অফিস ও পার্টি অফিস থেকে একটু দেরি করে বাড়িতে ফিরে তামিম শুধু মিটিং করে চলে এসেছে, তার আবার কাজে মন বসে না।
ছাত্রলীগের নেতা বলে কথা, এসবে কি মন বসে? রুহান আর সে বেশিরভাগ রাজনীতি নিয়েই ব্যস্ত থাকে। মন্ত্রীর একমাত্র ছেলে তামিম মির্জা একটা দুর্ঘটনার জন্য মাকে হারিয়েছে, তারপর থেকে চাচির কাছেই মানুষ হয়েছে। তার পিতা দ্বিতীয় বিয়ে করলেও এই বাড়িতে সৎ মা থাকে না, তাদের আলাদা সংসার রয়েছে আর সৎ ভাই বোনও আছে, তবে সে কারোর সাথে যোগাযোগ রাখেনি, এমনকি বাপের সাথেও সম্পর্ক তেমন ভালো নেই। হয়তো এই জন্যই কম বয়সে বিগড়ে গেছে এবং এলাকার মাস্তান হয়ে উঠেছে। সে যেহেতু সবার ছোট, তাই তার এমপি হওয়ার ইচ্ছা নেই। বড় ভাই নয়তো মেজ ভাইয়ের মধ্যে একজনকে এমপির পদে দাঁড় করাবে তার পিতা। অবশ্য তারা তিনজনই রাজনীতিতে বেশ পরিচিত মুখ। দুই ভাই বিশালবহুল ড্রয়িং রুমে প্রবেশ করতেই রুহান তার মায়ের থেকে জানতে পারল ফায়জা কলেজ থেকে কাঁদতে কাঁদতে ফিরেছে এবং নিজেকে রুম বন্দি করে রেখেছে, খাবারও খায়নি। তাকে গার্ডরা দুপুরে খবর দিয়েছে ফায়জা তার আপুর সাথে দেখা করার জন্য অনেক চিল্লাচিল্লিও কান্নাকাটি করেছে। সবকিছু যেন চুপ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সে একটু বেশি কঠোর হয়েছে। নিষেধ করেছিলাম এমন না করতে। উড়ন্ত পাখিকে হুট করে খাঁচায় বন্দি করে রাখলে পোষ মানবে। বড় ভাইয়ের কথা শুনে রুহান ফোঁস করে শ্বাস ছেড়ে আড়ালো। আমি তো শুধু ওই নষ্টা খাঁচাকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি আমার পিচ্ছি বউটা বেশি কষ্ট পাচ্ছে। রুশান অফিস ব্যাগ কঠিনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, এখন গিয়ে বইয়ের পা ধরে ঝুলে থাক, দেখ মন গলে কিনা। রুহান বড় বড় পা ফেলে দোতলার উদ্দেশ্য যায়। নিজের রুমের সামনে এসে দরজায় নক করে। আদুরে কণ্ঠে বউকে ডাকে, কিন্তু তার বউ খেকে ওঠে কয়েকটা কড়া কথা শোনালো। তবুও দরজা খুলল না। রুহান কিছুক্ষণ চুপ থেকে অবশেষে হাল ছেড়ে বলে ওঠে, ওকে বাবা, আই অ্যাম রিয়েলি সরি। আমি আর তোমাকে কোনো কিছুতেই বাধা দেব না। সকাল হতে না হতেই তোমার বাপের বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। এখন ভদ্র মেয়ের মতো দরজা খোলো, নয়তো আমি দরজা ভেঙে ভেতরে ঢুকলে তোমার কপালে অনেক দুঃখ আছে। ভেতর থেকেই ফায়জার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠস্বর ভেসে এলো। সত্যি বলছেন তো, নাকি দরজা খুলে দিলে গিরগিটির মতো রং বদলাবেন? দরজা ভাঙবো, তাহলে কিন্তু আমি বারান্দা থেকে লাফ দেবো। রোহন কপাল চেপে ধরে বিড়বিড় করলো, সত্যি বলছি, আগামীকাল তোমাকে তোমার বাপের বাড়িতে নিয়ে যাব। কথার খেলাপ করলে আপনার খবর আছে বলে রাখলাম। ধীরে ধীরে দরজা খুলে যায়। রোহান ঝড়ের বেগে ঘরে ঢুকে ফায়জাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। তাতে দাঁত চেপে পিছে কিছু বলতে চেয়েও থেমে গেল। ফায়জার পরনে এখনো কলেজ ড্রেস, ফর্সা চেহারা, চোখ লাল হয়ে ফুলে ঠোঁট হয়ে আছে, ঢোল হয়ে আছে। মেয়েটা কেমন নিভু নিভু ভয়ত চোখে চেয়ে আছে। অর্ধাঙ্গিনীর এমন অবস্থা দেখে রোহানের বুক মোচড় দিয়ে উঠল। সে সব রাগ ভুলে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে গেল, সরি জান, আই অ্যাম রিয়েলি সরি। আমি আর কখনো তোমাকে হার্ট করব না। তুমি যা চাইবে, যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যাব। একটুও তোমার কথার খেলাপ করব না। তবুও যদি অবাধ্য হই তাহলে আমাকে শাস্তি দিও, বাট নিজেকে আর কখনো কষ্ট দিবে না। তোমার কষ্ট আমি সইতে পারবো না, একটুও সইতে পারবো না। সকাল সকাল রেডিওয়ে টিউশনির জন্য বেরিয়ে পড়েছে রোজা। সে দুজন বাচ্চাকে পড়ায়। তাদের টাকা পয়সার খুব বেশি সমস্যা না থাকলেও তার এই কাজটা করতে কেন জানি ভালো লাগে।
তার ছোট বাচ্চা খুব পছন্দ, সে বাচ্চা দেখলেই আদর করে দেয়, নয়তো গাল টেনে দেয়। এমনিতেই তার মন ভালো নেই, তাই আজ বাচ্চাদের সাথে সময় কাটাবে। সে হাত ঘড়িতে টাইম দেখে হাঁটার গতি বাড়ালো। বাসায় বেশি দূরে নয়, তাই সে হেঁটেই যাচ্ছে। এতে শারীরিক ব্যায়ামও হলো। এসব ভাবতে ভাবতে মাঝপথে আসতে না আসতেই ঘটে গেল এক অঘটন। কোথায় থেকে একটা কালো রাইখো ছুটে এসে তার পাশে থামে এবং সে কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন কালো পোশাক পরিহিত লোকেরা তাদের ভেতরে টেনে নেয়। এতে ভয় পেয়ে যায় রোজা। কিছু চিৎকার করা থেকে হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করলো। পাশের লোকের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে গালি দিল। তবুও গাড়ি থামলো না, আর না তার হাত পা নিয়ন্ত্রণে থাকলো। কাছে যাকে পেয়েছে তাকে লাথি থাপ্পড় মেরে দিয়েছে, সাথে গালিগালাজ তো ফ্রি। জানো বাচ্চা, বল আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? রোজা ক্ষিপ্ত হয়ে এক মোটু লোকের কোকড়া চুল দুই হাতে খামচে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে উঠল। অবাক করার বিষয় হচ্ছে তারা মার খেয়েও চুপ করে আছে সবাই, মুখ দিয়ে টু শব্দ বের করেনি। আর না তো রোজাকে পাল্টা আঘাত করেছে, উল্টেটা এই পাগল মেয়ের অত্যাচার সহ্য করতে করে গেল। কাঙ্ক্ষিত জায়গায় এসে গাড়ি থামতে দরজা খুলে হুড়মুড় করে বের হলো রোজা। লোকগুলোকে মারতে মারতে সে নিজেই হাঁপিয়ে গেছে। নিজের পায়ে সাথে পা লেগে ধপাস করে উল্টে পড়লো ঘাসের উপর। ততক্ষণে 5 জন গার্ড বেরিয়ে এসে লাইনে শটান হয়ে দাঁড়িয়েছে। রোজা পায়ে জুতা খুলে তাকে যে জোর করে গাড়ির দরজা ভেতর ঢুকিয়েছিল, তার মোটা ভুঁড়িওয়ালা পেট বরাবর ছুঁড়ে মারলো। দ্রুত কোথাকার শালা হাত পা ঝেড়ে ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরতেই চমকে উঠল। তার থেকে কিছুটা দূরে ট্রাউজারের পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে রুশান। বলিষ্ঠ দেহে ঢিলেঢালা কালো টি শার্ট, বড় বড় সিলিং, ঘন চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে লালচে গভীর চোখ জোড়া, তার উপরই নিবন্ধ। প্রথম দেখায় ওই সুন্দর চেহারা ও চোখের প্রেমে পড়লেও পর মুহূর্তে সবকিছু শেষ হয়ে যায়। তার সামনে কোনো সুদর্শন পুরুষ নয়, বরং এক বিশ্বাসঘাতক দাঁড়িয়ে আছে, যাকে সে নিজের পরিবারের শত্রু মনে করে। রোজা ঘামাক্ত চেহারা মুছে আশেপাশে নজর বুলিয়ে নেয়। রাজপ্রাসাদের মতো এত বড় আভিজাতপূর্ণ বাড়ি দেখে বুঝতে অসুবিধা হলো না সে এখন কোথায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে রুশান কপাল কুঁচকে নিজের পার্সোনাল গার্ডদের দিকে তাকায়। একজনের চোখ গাল নাক লাল টুকটুকে হয়ে আছে। তাদের নাজেহাল অবস্থা দেখে জিহ্বা দিয়ে গাল ঠেলে রোজার রক্তিম চেহারার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে আড়ালো, মুখের সাথে তোমার হাতটাও চলে বেশ। তুমি চাইলে আমার পার্সোনাল বডিগার্ড হতে পারো। বডিগার্ড নিজের বসকে রক্ষা করে, বাট আমি নিজের বসকে খুন করতেও পিছপা হব না। মির্জা পুচকে ওই সাপের মুখে ওইসব মানায় না, গু সাপের মুখে ওইসব মানায় না। নয়তো দেখা যাবে 1 মাসের বেশি হাসপাতালে বেডে পড়ে থাকবে। ঝগড়া করার জন্য নিজের পোষা ষাঁড়দের নিয়ে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। রুশান এক হাতে মাথার চুলগুলো উপরে ঠেলে গার্ডের দিকে তাকায়। লোকটার মাথা নয়ে তড়িঘড়ি করে রোজার জুতাটা এনে পাশে রাখে। রুশান মেয়েটার আপাতমস্তক পর্যবেক্ষণ করতে করতে বলে ওঠে, নিজের কাজ অন্যকে নিয়ে নয়, নিজেই করতে পছন্দ করি। তোমাকে আমার জন্য নিয়ে আসা হয়নি, তোমার বোনের জন্য নিয়ে আসা হয়েছে। গতকাল থেকে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে,
বারবার আপু আপু করে সবার মাথা খেয়ে ফেলেছে। তাই এক প্রকার বাধ্য হয়ে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। ফায়জা অসুস্থ শুনে রোজা চমকে উঠল। সে আর কোনো দিকে না তাকিয়ে এক দৌড় উঠোনে পেরিয়ে ভেতরে চলে গেল। রুশান ঘাড় বাঁকিয়ে মেয়েটার ছুটে যাওয়ার দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর নজর সামনে নিয়ে এসে নিচে পড়ে থাকা জুতার দিকে তাকায়। একজন গার্ড এসে এসে জুতা তুলতে চাইল। রুশান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ডোন্ট টাচ। থাট থেমে সরে যায়। রুশান এগিয়ে এসে ঝুঁকে এক হাতে জুতা নিয়ে বাড়ির ভেতর যেতে শুরু করলো। আর পেছনে থাকা কাঠগুলো বিস্ময় চোখ বড় বড় করে পথের দিকে তাকিয়ে থাকে। স্বয়ং হবু এমপি কিনা একটা অচেনা মেয়ের জুতা বহন করছে। সিরিয়াসলি এই দিনটাও তাদের দেখতে হলো। ফায়জা। এতদিন পর বড় বোনের কণ্ঠস্বর শুনে ফায়জা আধো আধো চোখে তাকায়। পাশে রুশান বসে থেকে চিন্তিত মুখে অর্ধাঙ্গিনীর কপালে জলপট্টি দিয়ে দিচ্ছিল। তখন উপস্থিতি টের পেয়ে চট করে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। রোজা ব্যাগ ফেলে ছুটে এসে বোনকে জড়িয়ে ধরলো। ফায়জা আপুকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে উঠল। রোজাও নীরবে কাঁদছে। জ্বরে তার বোনটা শরীর পুড়ে যাচ্ছে। সে চোখে পানি মুছে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আরয়, হুশ হুশ, কাঁদে না বোন, এই তো আমি এসেছি, প্লিজ বোন আমার কাঁদিস না, নয়তো আরো শরীর খারাপ হবে। কাঁদতে কাঁদতে মেয়েটার হেসকে উঠে যায়। রোজা দীর্ঘশ্বাস ছেড়ে আড়ালে চোখের পানি মুছে সোজা হয়ে দুই হাতে বোনের চোখ মুখ মুছে দিয়ে বলল, কান্না করলে কিন্তু আমি চলে যাব। ফায়জা কান্না থামিয়ে নাক টেনে শুধালো, কোথায়? তোর বাপের বাড়ি। ফায়জা ফিক করে হেসে দেয়। রুহান অপলক নয়নে অর্ধাঙ্গিনীর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইল। রোজা নিজের ওড়না দিয়ে বোনের নাক মুখ সুন্দর করে মুছে দিল। নিচ থেকে সার্ভেন্ট খাবার নিয়ে এলো। সে নিজ হাতে বোনকে খাইয়ে দিয়ে রুহানের দেখিয়ে দেওয়া ওষুধগুলো খাইয়ে দিল। ফায়জা মা বাবার সাথে কথা বলে শুয়ে পড়ল। আর রোজা বোনের কপালে জলপট্টি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এক সময় ফায়জা ঘুমের ঘোরে হারিয়ে যায়। রোজা কিছুক্ষণ শুকনো মুখে থেকে চেয়ে থেকে ঝুঁকে এসে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মেয়েটা গায়ে কমফোর্টার তুলে দিয়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ রুহান নীরব দর্শকের মতো চুপচাপ দাঁড়িয়েছিল। রোজার সামনে এসে ধীরে কণ্ঠে বলে, আপনার কাছে তো আপনার পরিবার, মা বাবা রয়েছে, তাই হয়তো মা বাবা পরিবার ছেড়ে থাকার কষ্ট বোঝে না। আই উইশ আপনি একদিন এই কষ্টটা অনুভব করুন, তখন বুঝতে পারবেন আমার বোনের কষ্টটা। একটু থেমে পুনরায় আড়ালো, আমি বলছি না নিজের বউকে সারা জীবন বাবার বাড়িতে বসিয়ে রাখুন। আই নো একদিন না একদিন মেয়েরা মা বাবাকে ছেড়ে স্বামীর বাড়িতে যায়, তাই বলে সামান্য যোগাযোগটুকু রাখতে দিবেন না। আমার সাথে না হয় আপনার শত্রুতা, কিন্তু আমার মা বাবা তারা তো কিছু করেনি। আপনার মনেই হতে পারে আমি আপনার বোনকে উল্টা পাল্টা বোঝানো বা আপনার বিরুদ্ধে নিয়ে যাব, তার জন্য আমার সাথে দেখা কথা বলতে না দিন। তবুও মা বাবার সাথে একটু কথা বলতে দিয়ে মাঝে মধ্যে ওকে নিয়ে বাড়িতে আসুন, ও অনেক খুশি হবে। আপনারা আসার আগে আমাকে একটু খবর দিয়েন, তাহলে আমি সেদিন বাড়িতে থাকবো না, তখন নিশ্চয় আপনার কোনো অসুবিধা হবে না। যাই হোক, আছি, ভালো থাকবেন।
আর আমার বোনটার খেয়াল রাখবেন। রোহান ধোয়া মেরে দাঁড়িয়ে আছে। রোজা আর দাঁড়ায় না, ফোন থেকে ব্যাগ নিয়ে চলে যায়। কোথায় যাচ্ছ মামুনি? রোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুম পেরিয়ে যেতেই মিসেস লাবণ্য মির্জা জিজ্ঞেস করেন। রোজা চমকে ডাইনিং এ তাকায়। অতীব সুন্দরী একজন ভদ্র মহিলা শাড়ির আঁচলে হাত মুছে তার দিকে আসছে। সে ওনাকে না চিনলেও ফেস কাটিং দেখে বুঝতে পারলো ওই দুই বোনটার মা জননী উনি। রোজা নাক টেনে ভদ্র মেয়ের মতো সুন্দর করে সালাম দিয়ে বলে, ভার্সিটিতে আন্টি, এই বলে একটু আগে এলে আর এখনই চলে যাবে? আমি নিজ থেকে আসিনি আন্টি, আপনার বড় ছেলে গার্ড দিয়ে মাঝ রাস্তায় থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। প্রত্যুত্তরে ভদ্র মহিলা কি বলবেন বুঝতে পারলেন না, শুধু ঘাড় ঘুরিয়ে ছেলের দিকে তাকায়। রুশান ডাইনিং টেবিলে বসে থেকে নাস্তা করছে। সব কথা তার কানেও এলেও কিছু বলে না, যেন এটা কোনো সাধারণ বিষয়। আচ্ছা আন্টি, ভালো থাকবেন, আছি। নাস্তা করে যাও। রোজা, বাড়ি থেকে খেয়ে এসেছি আন্টি। রোজা বাইরে এসে বড় উঠানে নিজের জুতা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আশেপাশে বড় বড় বন্দুক হাতে অনেকগুলো কাঠ নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছে। রোজা ভাবলো তার জুতা কেউ চুরি করেছে, হয়তো ওই পেট মোটা লোকটা যাকে সে মেরেছিল। তবে সে ঝামেলা করলো না, চুপচাপ এক হাতে নিজের একটা জুতা নিয়ে খালি পায়ে হেঁটে লোহার বড় গেটের দিকে যেতে লাগলো। কিন্তু তাকে বাইরে যেতে দিল না দরজার কাছে পাহারা দিতে থাকা গার্ডগুলো। এত মেজাজ খারাপ হয় রোজার। সে তেড়ে এসে লোহার গেট খুলতে চাইলো, একজন তালা মেরে দিল। সেটা খেয়াল করে চেঁচিয়ে উঠল, হোয়াট দ্য ফাক। রোজার ইচ্ছা করছে ওদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে ওদেরকেই সেট করে মারার গুলি উত্তর দিতে, উড়িয়ে দিতে, কিন্তু সে তো বন্দুক চালানো জানে না। ফলে জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গেল। সে খেয়াল করেছে কেউ তাকে স্পর্শ করার চেষ্টা করছে না, বরং সে কাছে গেলে সরে যাচ্ছে। তার একটারই সুযোগ নিল। সে কোমরে ভালো করে ওড়না বেঁধে ব্যাগ দুই কাঁধে ঝুলিয়ে লোহার দরজা ফাঁকে ফাঁকে পা দিয়ে বেরিয়ে উঠতে শুরু করলো। হ্যাংলা পাতলা গরলের শরীর হওয়ায় তেমন অসুবিধা হলো না। গাছে ওঠার অভিজ্ঞতাও ছিল। দস্যি মেয়ের কাণ্ড থেকে সবার মুখ হাঁ হয়ে গেল। তাদের মধ্যে থেকে কেউ একজন তড়িঘড়ি করে কানে ব্লুটুথ ঠিক করে কিছু একটা বলল, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে রোশান এসে হাজির। ততক্ষণে রোজা গেটের মাথায় উঠে বসেছে। এখন শুধু অপর প্রান্তে নামার পালা, তাহলে সে মুক্ত। কিন্তু তার ভাবনায় চারটা হিংস্র কুকুর ছেড়ে দিল। রোশান সে ইশারা করতেই জোজে বেজে টাইগার ও শ্যাডো ছুটে গেল। হঠাৎ করে গেটের দুই পাশে দুটো করে মোটা চারটা বড় বড় হিংস্র কুকুরদের দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। রোজার কুকুরের কেমন গেটের ওপর লাফিয়ে তার দিকে তাকিয়ে থেকে ঘেউ ঘেউ করছে। রোজা আর্তনাদ করে তড়িঘড়ি করে উপরে উঠে গেটের মাথার দুই পাশে দুই পা রেখে বসে থাকলো। তালা খুলে দেওয়ায় গেট দুদিকে ফাঁক হয়ে গেছে। ফলস্বরূপ কুকুরদের লাফালাফির জন্য কি ভয়ঙ্কর ভাবে গেট নড়ছে। রোজা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। সে কুকুরদের ভয় পায়। ছোটবেলায় একবার কুকুরকে ঢিল মেরেছিল, তারপর সেই একটা দৌড়ানি খেয়েছিল, সাথে কুকুরের কামড় ফ্রি। এমনকি
কুরবানি ঈদের সময় গরুর গোতাও খেয়েছিল। তারপর থেকে আর কখনো এই প্রাণীদের আশেপাশে যায়নি। সব সময় 10 হাত দূরত্ব বজায় রেখেছে। এখন যদি ভুলবশত নিচে পড়ে যায় তাহলে শিওর এই কুকুরদের খাবার হয়ে যাবে সে। আউ, বাঁচাও। তোমার বড় মেয়েকে কুকুরে খেয়ে নিল। ওহ আল্লাহ গো। রোজা 2 হাত পা দিয়ে লোহার গেট চেপে ধরে আর্ত চিৎকার করছে। তার মনে হচ্ছে এই বুঝি সে ধপাস করে নিচে পড়ে গেল। অদূরে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থেকে দৃশ্যটা উপভোগ করছে রুশান। চোখের পলকে সাহসী রমণীর এমন ভীতু রূপ দেখে মাথা নুয়ে নিঃশব্দে হাসলো। পকেটে হাতুড়ে ফোন বের করে মেয়েটার আড়ালে কয়েকটা ছবি তুলে নিল। অসভ্য, নিষ্ঠুর, হৃদয়হীন কুকুরের মালিক, নিজের বেয়াদব ছানাদের নিয়ে যান, নয়তো আমি আপনার পেছনে সিংহ লেলিয়ে দেব। রুশান 2 হাত পকেটে গুজে এগিয়ে আস্তে আস্তে বলল, হিংসকে লেলিয়ে দেওয়ার আগে তারই ভোজন হয়ে যাবে তুমি। রোজা ছলছল চোখে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, ওদেরকে নিয়ে যান, নয়তো আমি পড়ে গেলে ওরা আমাকে খেয়ে ফেলবে। বাদুড়ের মতো লাফিয়ে ওই আকাশে কে উঠতে বলেছিল? হুম, তো কি করতাম? আপনার এই ভাল্লুকের দলগুলো আমাকে কিছুতেই যেতে দিচ্ছিল না। তো যাও, এখন কে ধরে রেখেছে? রোজা দাঁতে দাঁত পিষলে কিছু না বলে বাদরের মতো বসে থাকলো। কিছুক্ষণ পর একটা বাইক ভেতরে প্রবেশ করে। হেলমেট খুলে তামিম অবিশ্বাস্য চোখে গেটের উপরে তাকিয়ে রইল। রোজা চোখের পানি মুছে নাক টেনে বলল, ওইভাবে তাকিয়ে না থেকে এসে এই বেয়াদব গুলোকে সরান। তামিম বাইক থেকে নেমে বড় ভাইয়ের দিকে তাকায়। ওইদিকে রুশান মেয়েটার কান্নারত রক্তিম সুন্দর মুখখানা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। ভাইয়া, হোম, ওদের সরাও, নয়তো রোজাকে কামড় দিবে। সো হোয়াট? ওই গোসাপ আমাকে থাপ্পড় মেরেছিল, এখন একটু আমার প্রিয় প্রাণীর চুম্মা খাক। তামিম অসহায় চোখে ভাইয়ের দিকে তাকায়। এরা এরা তার ভাইয়ের অনেক বাধ্য পোষার প্রাণী। এই একটা মানুষেরই কথা শোনে, এমনকি ইশারা লক্ষ্য করে সে 1000 বার গিয়েও চেষ্টা করলেও ওদের সরাতে পারবে না। উল্টেটা তার উপর হামলে পড়বে। প্লিজ ব্রো, আমি রিয়েকশন করছি তোমার কাজে। রুশান কপাল কুঁচকে তামিমের দিকে তাকায়। এতই যদি দরদ উতলে পড়ছে তাহলে তুই গিয়ে ওকে বাঁচা। তামিম দাঁতে দাঁত চেপে একটা মোটা লাঠি নিয়ে যায়। এটা দেখে রুশানের শান্ত চোখজোড়া রক্তিম হয়ে উঠল। চল শক্ত করে। দাঁতে দাঁত পিষে কিছু বলতে যাবে, তখনই রোজা চেঁচিয়ে উঠল, না না না, ওদের আঘাত করবেন না, ওরা অবুঝ, কিন্তু তারা তোমাকে আঘাত করবে। আপনি ওদের আঘাত করবেন না, ওরা ওখানে বসে আছে, থাক। তাহলে তুমি নামবে কিভাবে? নামবো না। তামিম অদ্ভুত চোখে মেয়েটার দিকে তাকায়। তুমি কি পাগল? হ্যাঁ, আমি পাগল। আমার 14 গোষ্ঠী পাগল হয়েছে। রোজা খেকিয়ে উঠল। রুশান গেটের পাশ থেকে এসে দাঁড়ালো এবং বলল, এখন নামতে পারো, ওরা কিছু করবে না। একবার বিশ্বাস করে ঠকেছি, দ্বিতীয়বার বিশ্বাস করে আপনার ছানাদের পেটে যেতে চাই না। ওকে, তাহলে সারাদিন সারা রাত এইভাবেই আকাশে বসে থেকে বাড়ি পাহারা দাও। রোজা নিজের কপাল চেপে ধরল। কেন যে পাকনামি করে উঠতে গিয়েছিল
উফ, সে মনে মনে কিছু একটা ভেবে জোরে শ্বাস নিয়ে আস্তে ধীরে নামতে শুরু করলো। এরপর যা হবার হোক, সে লাফ দিয়ে নেমে পড়লো। তখন কুকুরগুলো কাছে আসতেই রোজা ভয়ে দৌড়ে রুশানের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং দুই হাতে খামচে ধরে লোকটার টি শার্টের অংশ। হুশ হুশ, আমার কাছে আসবি না, নয়তো নয়তো তোদের বিয়ে হবে না। রোজার নরম তুলতুলে হাতের স্পর্শ পেয়ে রুশান দাঁত দিয়ে নিচের অধর পিষ্ট করলো। এই মেয়েটা শত্রুর পেছনে লুকিয়ে নিজেকেও রক্ষা করার চেষ্টা করছে। ব্যাপারটা অদ্ভুত। রোজা দাঁত খিচে চোখ মুখ বন্ধ করে আছে। সে খেয়ালই করেনি তার বাম হাতের বড় বড় নখগুলো গেঁথে নিয়ে গেঁথে গিয়েছে সামনে থাকা ব্যক্তির শক্তপোক্ত পিঠে। রোজা তামিমের তাকে রোজা মাথা তুলে এক চোখ মেলে তাকালো। পরক্ষণে নিচের দিকে তাকিয়ে দেখে চারজন গোল হয়ে তার ঘা ঘেঁষে শান্তভাবে বসে আছে। এই দৃশ্য দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। রোজা কিছু একটা ভেবে বাম হাতের টি শার্ট খামচে ধরে। পাশে হালকা ঝুঁকে কাপা কাপা ডান হাতটা জোরে মাথার উপর রাখলো। বিশাল দেহির কালো কুচকুচে জেজো মৃদু শব্দ করে রোজার আরো কাছে এসে গা ঘেঁষে আদর নেওয়ার জন্য গলে পড়ল। রোজা প্রথমে হা করে তাকিয়ে থাকতেও জেজোর কাণ্ড দেখে খিলখিল করে হেসে উঠল। দেখুন দেখুন, ওরা আমাকে কিছু করেনি, উল্টেটা আমার আদর নিতে চাচ্ছে। হঠাৎ করে ওদের এত সুন্দর রূপ দেখে তামিমও বেশ অবাক হয়েছে। অথচ রুশান নির্বিকার। সে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে করতে বলে ওঠে, হয়তো ওরা বুঝে গিয়েছে কুসাপকে কামড় দিলে সেও পাল্টা আক্রমণ করবে, তাই ভদ্র সেজেছে। আফটার অল তারা আদর ও ভালোবাসার পাগল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলবে। সবাই রেসপন্স করবেন।